যেটা করতাম যে যেই এলাকায় লোডশেডিং হয় সেই এলাকায় কখন বিদ্যুৎ আসে সেটার একটা হাজিরা খাতা বানাতাম, যে কখন আসে এটা একটা তালিকা করে এক সপ্তাহ দেখতাম যে কখন কখন আসে। আর আরেকটা বিষয় হচ্ছে কম্পিউটারে অবশ্যই কম্পিউটার কেনার সময়ই ভাববেন যে একটা ইউপিএস যাতে থাকে, এবং ইউপিএসটা ব্যবহার করা এই কারণে না যে আমি যখন বিদ্যুৎ থাকবে না তখন এটা চালিয়ে আমি কম্পিউটার ব্যবহার করব। ইউপিএসটা ব্যবহার করব শুধুমাত্র যে বিদ্যুৎ যে চলে গেল, এই চলে যাওয়ার পর কম্পিউটারটাকে প্রপারলি মানে সঠিকভাবে আমি যাতে শাটডাউন করতে পারি, করে ইউপিএস এর উপর চাপ না দিয়ে আমি কম্পিউটারটা প্রপারলি শাটডাউন করলাম, তাহলে কিন্তু আপনার কম্পিউটারের একটা জিনিস মাস্টার ভাই আমার মনে হয় যে একটু সুবিধা হবে যে সেভ করার যে টাইমিংটা, যে একটা কোনো ফাইল টাইপ করতে গেলে যে একটু নির্দিষ্ট টাইম, এটা তো মোশাররফ ভাই বললেন যে আপনি সি ড্রাইভে রাখবেন না, ব্যাকআপ রাখা ইত্যাদি। তার সঙ্গে যে বেশিরভাগ যে কাজগুলো আমরা মানে করতে থাকি সারাক্ষণ তো একটু টাইপিং এর কাজটা চলে, সেটা অটো সেভিং এর যে টাইমের যে ফারাকটা, সেটা যে অপশনটা, সেটা একটু যেমন প্রতি 1 মিনিট অন্তর অন্তর যেন সেভ হয়, এটা অনেক ভালো, সেটা অটোমেটিক সেভ করা। যে হ্যাঁ, এটা যদি এটা আসলে ওনারা জানারও কথা যে সাধারণত বেশিরভাগই তো ওনারা ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করেন, এমএস ওয়ার্ড, তো সেখানে অপশন আছে যে অটো সেভটা আমি কতক্ষণ পর পর করব, সেটা নির্ধারণ করে দিতে পারেন আগে থেকে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে অটো সেভ করলাম কিন্তু যাতে সি ড্রাইভে সেভ না হয়, এটা যাতে অন্যান্য ড্রাইভে যাতে সেভ করে আগে সেভ অপশনটা আগে সিলেক্ট করে দেওয়া ভালো। বিউটি আপা, আমরা অন্য আরেকটা প্রশ্ন নিতে চাই। এবার জাহিদ হাসান প্রশ্ন করবে। জাহিদ হাসান, হ্যাঁ, অভিনয় করেন নাকি? না না, আমি সেই জাহিদ হাসান নই। হ্যাঁ, আচ্ছা, ইউটিউবে গিয়ে ভিডিও কিভাবে আপলোড বা ডাউনলোড করব? ও, ইউটিউবে ভিডিও আপলোড বা ডাউনলোড কিভাবে করবেন? ডাউনলোড বা আপলোড কিভাবে করব? আচ্ছা, ভেরি গুড। সেগুলো আমরা কিভাবে দেখতে পাবো আর কি? হ্যাঁ, ইউটিউবে আপনি আপলোড করতে পারবেন। তো আপনি ইউটিউবে সাইন আপ করে নেবেন, এবং সাইন আপ করতে গেলে আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে খুব ইজিলি সাইন আপ করতে পারবেন আপনি। এবং সাইন আপ করার পরে আপনি দেখবেন যে উপরে ডান দিকে একটা মেনু আছে আপলোড। ওই আপলোডে যাওয়ার পর আমরা যেমন বিভিন্ন ফাইল যেমন ওপেন করি সেভাবে ব্রাউজ থাকে, এই ব্রাউজ দিয়ে আপনি ফাইলটাকে আপলোড করবেন। কিন্তু আপলোড করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে ফাইলটার যাতে পরিমাণটা, আপনার যে ভিডিওটা সেই ভিডিওটার পরিমাণটা কতটুকু এবং ভিডিওটার ফরম্যাট কি, এটা কতটুকু সাইজের। আপনি যদি খুব বিশাল বড় একটা ভিডিও যদি তুলে দিতে চান তাহলে কিন্তু অনেক সময় লাগবে, এবং ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে এটা অর্ধেক উঠলো তারপর আবার ভালোভাবে উঠলো না, এরকম হতে পারে। তো এই জন্য আপনি প্রথমে সাইজটাকে একটু ছোট করে নেবেন। আমরা গত অনুষ্ঠানেও বলেছি যে একটা কনভার্টার আছে, এই কনভার্টার দিয়ে ভিডিওকে ছোট করে নেওয়া যায়, বিভিন্ন ফরম্যাটে, এমপিজি ফরম্যাটে করে নিতে পারেন, করে তারপর সেভাবে আপনি আপলোড করবেন। এটা গেল আপলোডের ব্যাপার। আর যে ডাউনলোডের কথা বলেছেন, মজিলা ফায়ারফক্সে আপনি টুলস মেনু আছে, সেই টুলস মেনুতে গেলে সেখানে দেখবেন যে একটা অ্যাড অন আছে। অ্যাড অনস মানে এটা তো একটা ব্রাউজার সফটওয়্যার, এই মজিলা ফায়ারফক্স। তো এটা দিয়ে দুনিয়ার যত কাজ করা যাবে সবকিছু কিন্তু এখানে অটোমেটিক থাকে না, কিছু জিনিস আছে বাড়তি সুবিধা নেওয়ার জন্য বাড়তি কিছু জিনিস আরো যোগ করতে হয়। তো এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হয়। তো সেটার জন্য আপনি এই মজিলা ফায়ারফক্সের টুলস মেনুতে যাবেন, এবং টুলস মেনুতে গিয়ে আপনি অ্যাড অনসে ক্লিক করবেন, এবং অ্যাড অনসে ক্লিক করলে তারপরে দেখবেন যে একটা গেট অ্যাড অনস আছে, এবং গেট অ্যাড অনসে গেলে তখনই সেখানে আপনি একটা সার্চ অল অ্যাড অনস একটা কথা আছে, সেখানে আপনি ভিডিও ডাউনলোডার এটা লিখে আপনি সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর তখন দেখবেন আপনি একটা ভিডিও ডাউনলোড হেল্পার পাবেন। এই ভিডিও ডাউনলোড হেল্পারটা আইকনটা হলো যে বেলুনের মতো 3 রঙের বেলুন, যে লাল, নীল, হলুদ, এই 3 রঙের বেলুন। এই ডাউনলোডারটা অ্যাডনটাকে আপনি ডাউনলোড করে যখন আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর আরেকবার যখন আপনি এই মজিলা ফায়ারফক্সটাকে রিস্টার্ট করবেন, তারপর ইউটিউব ভিডিও দেখতে গেলে দেখবেন যেই জায়গায় ইউটিউব ভিডিওটা দেখাচ্ছে তার উপরে যে ভিডিওর টাইটেলটা, সেই টাইটেলের বাম দিকে ওই 3 বেলুনের যেই আইকনটা আছে সেই আইকনটা দেখা যাবে। এবং আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর তখন দেখবেন যে আপনার ওই ভিডিওটা আপনার কম্পিউটারে ডাউনলোড হচ্ছে। সাধারণত এটা না থাকলে, এই ধরনের
আরো অনেক ডাউনলোড হেল্পার আছে বা ডাউনলোডার আছে। তো এটা না থাকলে সাধারণত শুধু ইউটিউব ভিডিও দেখা যায়, কিন্তু সেটাকে ডাউনলোড করা যায় না আপনার কম্পিউটারে। বোঝা গেছে তো না? ধন্যবাদ। জি পিটিআপা, এখন কে? জি আপা, এবার হচ্ছে ডালিয়া প্রশ্ন করবে। ডালিয়া। আপু, আমি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। ই তথ্যকোষ কি এবং ই বুক কি, আর এখান থেকে আমরা কি সেবা পেতে পারি? ওকে মোশাররফ ভাই, প্রশ্ন হলো যে ই তথ্যকোষ ই বুক কি? ই তথ্যকোষটা হলো আমাদের আসলে জাতীয় তথ্য ভান্ডার। আমাদের আসলে এটা সরকারিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম আছে, ওনারা এটা করেছেন। তো আমাদের সারা দেশে বিভিন্ন যে কন্টেন্ট প্রডিউসার যারা আছেন, যারা বিভিন্ন তথ্য ভান্ডার তৈরি করে থাকেন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, এই যে বিভিন্ন বিষয়, জীবন ও জীবিকাকে ঘিরে সব বিষয়ে এক বাংলা ভাষায় বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন চিত্র, ভিডিও, অ্যানিমেশন, এই ধরনের প্রচুর পরিমাণে তথ্য এই তথ্যকোষ ভান্ডারে আছে। এবং এটার ঠিকানাটা হলো, ওয়েব ঠিকানাটা হলো www.infocos.bangladesh.gov.bd। এই ওয়েবসাইটে গেলে আমাদের সব ধরনের পেশা এবং সব শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা নিয়ে আমরা ওখানে সার্চও করতে পারি, খুঁজেও নিতে পারি, অথবা একটা একটা করে, যেমন আমি যদি ভিডিও দেখতে চাই বা অ্যানিমেশন দেখতে চাই, এই জিনিসগুলো আমরা ওখানে মেনু আছে, সেই মেনুতে ক্লিক করে দেখতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা জিজ্ঞেস করেছেন যে ইবুকটাও একটা চমৎকার একটা জিনিস। আমরা দেখেছি যে বিদ্যালয়গুলোতে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বিদ্যালয়, সে বিদ্যালয়গুলিতে যে বইগুলো, পাঠ্য বইগুলো, এই বইগুলো সঠিক সময়ে পৌঁছতো না একটা সময় শিক্ষার্থীদের হাতে। এখন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের পাঠ্য বইগুলো এখন ইন্টারনেটে রয়েছে, এবং যে কেউ যে কোনো জায়গা থেকে বসে এই ইন্টারনেট থেকে এই বইগুলো দেখতে পারে, পড়তে পারে। এটার জন্য আমি ঠিকানাটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ebook.gov.bd। এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই মেনুগুলিতে ক্লিক করলে আবার প্রত্যেকটা শ্রেণীর যে মেনুতে ক্লিক করেছি সেই শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের বইগুলোর ছবি দেখতে পাবো। আবার ক্লিক করলে পিডিএফ আকারে এই বইগুলো আমরা দেখতে পাবো। এবং এটার ফলে সবচাইতে বেশি সুবিধা হয়েছে যেটা, যে আমরা অনেক সময় দেখি যে একজনের বাচ্চা বাসায় এবং তিনি অফিসে আছেন, বাচ্চা ফোন করে জিজ্ঞেস করছে, আব্বু ওই অঙ্কটা পারছি না বা ওই চ্যাপ্টারটা বুঝতে পারতেছে না। তো বাচ্চার বাবা তখন যদি বইটা দেখতে পারে তখন হয়তো পরামর্শ দিতে পারে। তিনি অনলাইনে বসে ওই বইটা দেখে নিলেন এবং বাচ্চাকে অঙ্ক হোক বা অন্য জিনিস হোক এটা পরামর্শ দিতে পারেন। এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে এই ই বুক হওয়ার কারণে। আচ্ছা, অনেক ধন্যবাদ। কিন্তু আমার এই ই বুক সম্পর্কে আমার একটু যোগ করার আছে, যে তার মানে এই না যে ই বুক আছে বলে বই দেরিতে পৌঁছায়, তা না। আমরা জানি যে গত 2 বছর ধরে অন্তত যে একেবারে জানুয়ারির প্রথম জানুয়ারিতেই বাচ্চারা বই পেয়ে যাচ্ছে, টেক্সট বই পেয়ে যাচ্ছে। কিন্তু ইবুকের জায়গায় কেন অন্য বই থাকে না? গল্পের বই, রূপকথা, সুন্দর ছবি, ইলাস্ট্রেশন, অন্যান্য ইংরেজি ভাষায় যেগুলো আমরা দেখি অনেক সুন্দর। হ্যাঁ, আপনি চমৎকার কথা বলেছেন। যেমন গুগলে ঢুকে কিন্তু আমরা গুগল লাইব্রেরি, সেটাতে কিন্তু অনেক পুরনো বই, ক্লাসিক, এই ধরনের বইগুলো কিন্তু ইংরেজিতে আমরা অনেক বই পড়তে পারি। এবং সেখানকার এমনও ইবুক সাইট আছে যেখানে গেলে বইয়ের পাতাগুলো খুব সুন্দরভাবে উল্টায়, পাতা উল্টাচ্ছে, সেই ফিলটা আমি বুঝতে পারছি, সেটা বোঝা যাচ্ছে। মনে হচ্ছে যেন একেবারে বই পড়ছি, মানে প্রিন্টেড বই পড়ছি এরকম মনে হচ্ছে। কিন্তু আমাদের এই ইবুকটা কিন্তু ততটা আকর্ষণীয় হয়নি। তারপরেও যে মানে এটা হলো কনভিনিয়েন্স, মানে যে মোশাররফ ভাই তো বললেন যে বাবা যদি অফিসে থাকে তাহলে ফোন করে বাবাকে অঙ্কটা জিজ্ঞেস করার জন্য বা একটা চ্যাপ্টার এটা বোঝার জন্য। আর এর বাইরে যে কনসেপ্টটা আসলে ইবুক তার জন্য প্রথমত কাজ করেছে সেটা হলো যে অনেক সময় অনেক জায়গায় দেরিতে পৌঁছায়, যাতে শিক্ষকরা কয়েকটা চ্যাপ্টার ডাউনলোড করে পড়া শুরু করিয়ে দিতে পারে, সেটার জন্য ইবুকটা মোটামুটি সরকার একটু জোর দিয়েছে। যাই হোক, আজকে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আলো কমে যাচ্ছে এবং আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে না।
বিউটি আপা, আজকে আমার কিন্তু এখানে শেষ করতে হবে। আমার শেষ করার ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার নাই। এটা হলো কি বলবো, সময় বলছে যে এখন শেষ করতে হবে। আপনাদের এই সূর্য মামা বলছে যে শেষ করতে হবে। আমরা খুব ভালো সুন্দর পরিষ্কার আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আবারও কখনো অন্য সময় দেখা হবে। বিউটি আপা, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আমাদের কালীগঞ্জ বলিদাপাড়ার সবার পক্ষ থেকে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এটি একটি স্মার্ট ক্লাসরুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞানের একটি অধ্যায় পড়ানো হচ্ছে এখানে। শিক্ষক মানুষের খাদ্য গ্রহণ ও পরিপাকতন্ত্রের কাজ বোঝাচ্ছেন শিক্ষার্থীদের। সাধারণত এমন একটি বিষয় বারবার বোঝালেও শিক্ষার্থীদের সহজে বোধগম্য হয় না, কিন্তু স্মার্ট ক্লাসরুমে একটি ভিডিও ফুটেজেই সহজ হয়ে যায় মানবদেহের সব জটিলতা। এখানে মানে হোমওয়ার্ক থাকে না কিছু, আর ওইখানে হোমওয়ার্ক থাকতো, মানে একটা বিশেষ চাপ, আর এখানে কোনো চাপ নাই। মানে না, ওই জায়গায় মুখস্থ করতে হইতো, কিন্তু এটা দেখার মাধ্যমেই তো আমার হয়ে গেল, মানে আর মুখস্থ করতে হইব না। আগে আমরা ক্লাস করতাম, স্যারে মুখে লেকচার দিত, আমরা কিছু বুঝতাম না। এখন আমরা সরাসরি তা দেখতে বলতে পারি এবং অনেক ভালো লাগে, এবং বিজ্ঞানের প্রযুক্তির ফলে আমরা অনেক কিছু দেখতেও পারি এবং জানতেও পারি। ওটা দেখে মানে মনে রাখা কিংবা ব্রেনে ধরে রাখা এটা হলে সহজ হয়। এখন যে সৃজনশীল প্রশ্নপত্র, তাতে মুখস্থের কোনো সুযোগ নাই। এই যে বাস্তবধর্মী যে এইটা আমরা দেখাই, তাতে এইটা ছেলেমেয়েদের ব্রেনে স্থায়ী হবে বেশি। ঢাকার অদূরে ধামরাইয়ের হাতিপাড়া গ্রামের একটি স্কুল আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়। রবিবার সকালে এই স্কুলেই একটি স্মার্ট ক্লাসরুম ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। দেশে প্রথমবারের মতো সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির মাধ্যমে এ ধরনের প্রকল্প চালু হলো। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে এই প্রকল্পে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ এবং ডিনেট। আয়োজকরা জানান, প্রতিটি স্কুলে এ ধরনের একটি প্রকল্পের জন্য খরচ পড়বে 8 থেকে 10 লাখ টাকা। প্রশ্ন হলো, এত টাকা বিনিয়োগ কতটা কাজে আসবে সাধারণ শিক্ষার্থীদের? যেখানে যেখানে বিদ্যুৎ নাই সেখানে সোলার ব্যবস্থা দেওয়া হয়েছে, যেটির জন্য কিছু বাড়তি খরচ লেগেছে, এবং আমরা আশা করছি যে কম্পিউটারের দাম আরও কমবে, তখন কিন্তু আরও কম টাকায় এই ক্লাসরুমটা করতে হবে। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদেরকে আন্তর্জাতিক মানে তৈরি করার আমাদের কোনো বিকল্প নাই। সেটার জন্য টাকা খরচ হলে সেটা আমাদের খরচ করতেই হবে। 30টি স্কুলে আমরা এই বছর করছি, আগামী বছর আরও 30টি স্কুলে হবে এবং সব মিলে 100টি স্কুলে হবে। তো আমাদের মূল কাজটা কিন্তু স্মার্ট ক্লাসরুম স্থাপন না, মূল কাজ হচ্ছে যে শিক্ষকদেরকে কিভাবে এনাবল করা যায় তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।